আম্মু অনেক দিন থেকেই বলতেছে খালার বাসায় যেতে, কিছু জিনিস দিয়ে আসতে হবে। তাই খালার বাসায় না যাওয়ার পিছনে একটাই কারণ, দুষ্টু বদমাস খালাতো বোনের জন্য। ও, আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ফারহান, সবেমাত্র অনার্স শেষ করেছি। আমরা এক ভাই বোন। বোনের বিয়ে হয়ে গেছে। বাসায় আমি আর আম্মু থাকি। আব্বু চাকুরির সুবাদে চিটাগাং থাকেন। মা অনেক রিকোয়েস্ট করার পর খালার বাসায় যেতে রাজি হয়েছি। তবে এমনি এমনি রাজি হয়নি। আমার ডিমান্ড ছিল 5,000 টাকা। টাকা দেওয়াতে রাজি হয়েছি। পরদিন সকাল সকাল কিছু জিনিস নিয়ে খালার বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে খালাকে সালাম দিলাম। খালা সালামের উত্তর দিয়েই বকাঝকা করা শুরু করে দিল। হ্যাঁ, আমাদের কি ভুলে গেছোস? বড়লোক বড়লোক ভাব দেখাস। কতবার ফোন দিয়েছি, আর ফোন দিলেই বা কি? আমি যখনই ফোন দিই তুই তোর মায়ের হাতে ধরিয়ে দিস। কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগে না? এদিকে দেখি খালাতো শয়তান, সরি, খালাতো বোন এসে হাজির। ওর নাম আখি। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা মায়ের একমাত্র রাজকন্যা। আচ্ছা মা, এখন ছেড়ে দাও, ফ্রেশ হয়ে আসুক, এরপর না হয় আবার শুরু করবা। ওদের বাসায় আসতে চাই না এই কারণেই। আসার সাথে সাথে আমার পিছু লাগবেই। তবে আমিও কম যাই না। আমি ফ্রেশ হয়ে বাসার সব রুম চেক করতে লাগলাম, কোন রুমে থাকা যায়। অবশেষে আখির রুমের দিকে নজর পড়ল। এই যে মিস্টার, আমার রুম এদিকে, নজর দিয়ে লাভ নেই। কেন, তোর রুমে কি গুপ্তধন রাখা আছে নাকি? সামনে থেকে সর্দারা। আখির রুমে যেতেই অবাক হয়ে গেলাম। এত গোছালো রুম কখনোই দেখিনি। মনে মনে ঠিক করলাম যে কদিন থাকবো ওর রুমেই থাকবো। আখিকে বললাম তার দরকারি জিনিসপত্র নিয়ে এই রুম খালি কর। মানে কি? আর তুই বললেই আমি রুম ছেড়ে দেবো নাকি? এটা আমার রাজপ্রাসাদ, আপনি অন্য রুমে থাকেন, আরও 2-3টা রুম খালিই আছে। আমি আর কথা না বলে আমার ব্যাগ গোছানোর ভাব নিলাম। কি হলো, কই যাচ্ছেন? বাসায় চলে যাচ্ছি। এখানে না আছে আমার সম্মান, না আছে কিছু। আমি জানি তুই এতে অনেক খুশি হবি। আরও কিছু ইমোশনাল ডায়লগ দিলাম যাতে ওর মন নরম হয়ে যায়। ওর চেহারার দিকে তাকিয়ে বুঝলাম কাজ হয়ে গেছে, কারণ ও চুপচাপ হয়ে গেছে। তাই ভাবলাম ও রুম ছেড়ে দিবে। ভেবে ব্যাগ গোছানো বন্ধ করলাম। ঠিক তখনই আখি বলে উঠল, এই যে মিস্টার, ব্যাগ গুছানো বন্ধ করলেন কেন? তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে এখান থেকে ফুট হন, আর যাওয়ার আগে আমাদের বাসার কথা বলে যে 5,000 টাকা নিয়ে আসছেন ওইগুলো দিয়ে যান। খালা এসে বললেন, কি হয়েছে ফারহান, ব্যাগ গোছাচ্ছ কেন? কি আর করব, আপনার মেয়ে তো থাকতে দিচ্ছে না। না আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করো না, মিথ্যা ভাব নিতেছে। তুই চুপ কর, ছেলেটা কতদিন পরে আসছে, আর ওর সাথে এমন করতেছিস কেন? আর বড়দের সাথে কেমন করে কথা বলে? এরকম করলে তো আর আসবে না। তুই তোর দরকারি জিনিসপত্র নিয়ে আমার রুমে চলে আয়। এখন হয়েছে না উচিত শিক্ষা? আমার সাথে লাগতে আসলে এমনই হবে। রাগে আখির নাক ফুলে লাল হয়ে যাচ্ছিল। ওর জিনিসপত্র নিয়ে অন্য রুমে চলে গেল। জিনিসপত্র বলতে 3-4টা মেকআপ বক্স। আমি মনের সুখে বিছানায় শুয়ে পড়লাম। আহা কি মজা! আর ছোটবেলা থেকেই আখি আর আমাকে জামাই বউ বলে খেপানো হতো। আমি অবশ্যই এতে বিরক্ত হতাম না, তবে বিরক্ত হবার ভাব নিতাম আর বলতাম, ওকে, ওকে কে বিয়ে করবে? আর আখির মতো মেয়ে পাওয়া এ যুগে খুব কঠিন। এত সুন্দর চরিত্রবান মেয়ে, আর চেহারা তো মাশাল্লাহ। অনেক সুন্দরী একটা মেয়ে, মেকআপ ছাড়া একদম পরীর মতো লাগে। তবে সমস্যা একটাই, প্রচণ্ড ঝগড়াটে একটা মেয়ে। তবে ও সিঙ্গেল বা রিলেশন করে নাকি এ ব্যাপারে কিছুই জানি না। আর গোপন তথ্য জানতে পেরেছি যে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। এগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে সন্ধ্যার দিকে উঠলাম, তবে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখ খুলতেই দেখি আখি আমার নাক চেপে ধরেছে। এ কি জ্বালাতন রে বাবা! আপনাকে আম্মা নিচে রাখছেন। এই শোন, তোর জন্য একটা গিফট নিয়ে আসছি, দাঁড়া নিয়ে যা। আখির মুখের দিকে তাকাতেই দেখি সে তো মহা খুশি। ব্যাগ থেকে বড় রকমের একটা রেপিং করা বক্স ওর হাতে দিলাম। এটার ভিতর কি রয়েছে? এটা আমি চলে যাওয়ার পরে খুলবি, তার আগে না, ওকে? ওকে। ও মেকআপ করতে লাইক করে খুব, তাই ওই বক্সে মেকআপ করার জিনিসপত্রই ছিল। সেদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলেই দেখি আমার সারা শরীরে আটা ময়দা সুজি এগুলো ছড়ানো ছেটানো। পাশে দেখি আখি দাঁড়িয়ে আছে। এসব কেমন করে হলো? আমি করেছি। কেন? তুই কালকে আমাকে গিফটের নাম করে আটা ময়দা মাখিয়ে দিয়েছিস কেন? কারণ তুই এগুলো মুখে দিলে তোকে অনেক সুন্দর লাগে তো, তাই। আর আমার রুম থেকে সিগারেটের গন্ধ আসতেছে কেন? কই সিগারেটের গন্ধ? আমি এসব পচা জিনিস খাই না। তাই?
এই বলে আখির রুম থেকে চলে গেল। বুঝতে পারলাম আখির মন ভালো নেই, তবে কেন ভালো নেই সেটা বুঝতে পারতেছি না। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। নিচে গিয়ে দেখি খালাম্মা নাস্তা রেডি করে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি বললাম, আখিকে দেখছি না, ও কই, নাস্তা করবে না নাকি? কি জানি বাবা, ওর হঠাৎ করেই কেমন জানি মন খারাপ দেখা যাচ্ছে। ঠিকমতো কথা বলছে না। নাস্তা করতে বললে বলে ক্ষুধা নেই। খালাকে বললাম, তুমি নাস্তা করে নিও, আমি দেখতেছি আখির বিষয়টা। আখির রুমের দরজা খুলতেই এলোপাতারি জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে আমার দিকে। দেখলাম ও বিছানায় বসে বসে এসব শয়তানি করতেছে। কি হয়েছে? আমাকে মারবি? আচ্ছা, আমাকে মারলে তো তোর মন ভালো হবে, তাই না? ওকে মার। এই বলে আমার সুন্দর গালটা যেই না ওর দিকে বাড়িয়ে দিয়েছি, অমনি ঠাস করে একটা আওয়াজ শুনলাম। এরপর 2 মিনিট কানে কিছুই শুনতে পাইনি। নিমিষেই আমার সুন্দর গালটা লাল হয়ে গেল। আমি মাথা নিচু করে বসে পড়লাম। সরি, আমি এত জোরে মারতে চাইনি। আচ্ছা, খুব লেগেছে কি? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। এরপর আখির খুশি দেখে কে? যাই হোক, আমাকে মেরে যদি কেউ খুশি থাকে তবে আমিও খুশি। চল আজকে বাইরে খাবো। আমি যাব না। ওকে। এই বলে আমার গালে হাত বুলাতে বুলাতে চলে আসলাম। আখি তখন বলল, 5 মিনিট সময় দাও, আমি রেডি হচ্ছি। দুজনে মিলে এক রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম। বাইরে আসতে সবাই দেখি আমার দিকে তাকিয়ে রয়েছে। মনে মনে ভাবতে লাগলাম, আগের থেকে অনেকটা স্মার্ট হয়েছি হয়তো, তাই সবাই নজর লাগাচ্ছে। কেন যে বাসা থেকে বের হওয়ার সময় কপালে কালো টিপ দিয়ে আসলাম না, ধুর। মনের মধ্যে কি এত বিড়বিড় করছিস? একটু জোরসে বল, আমিও শুনি। না থাক, শুনলে তেলে বেগুনে জলে উঠবি, তোর শুনতে হবে না। বাবা, কি এমন কথা! যাই হোক, চল বাসার দিকে যাই। এত তারা কিসের? চল, তোকে আজকে শপিং করে দিব। সত্যি? ওকে কিছু শপিং করে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তবে কেমন যেন পকেট ফাঁকা ফাঁকা লাগছিল। পকেটে হাত দিয়ে দেখি 120 টাকার মতো আছে। পরে গেলাম চিন্তায়, আমি চলবো কিভাবে। ভাবলাম কাল সকালে বাসায় চলে যাব। রাত বাজে 10টা। সিগারেটের প্যারা উঠলো। গতকাল রুমের মধ্যে সিগারেট খেয়ে ধরা পড়ে গিয়েছিলাম। আজ আর সেই ভুলটা করব না। তাই এক দৌড়ে বাসার ছাদে চলে গেলাম। বাহ, কি সুন্দর পরিবেশ! চারদিকে নিশ্চুপ, আবার চাঁদের মিষ্টি আলো। সিগারেট জ্বালিয়ে মনের সুখে সিগারেট টানতে লাগলাম। একটা শেষ করে আর একটা জ্বালানোর সাথে সাথে দেখি আখি ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে। তবে ভয় পেলাম না, কারণ আজকে ওকে রেস্টুরেন্টে নিয়ে খাইয়েছি, আবার কিছু শপিংও করে দিয়েছি। তাই সিগারেট খাচ্ছি, এটা খালাকে বললে না। তাই ভাব নিয়ে সিগারেটের জুড়ে টান মেরে ধোয়া ছাড়তে ছাড়তে বললাম, কিরে আখি, এত রাতে ছাদে কি? ভূতে ধরবে, নিচে যা তাড়াতাড়ি। ও তখন ভদ্র মেয়ের মতো নিচে চলে গেল। যাক, এতদিন পর মেয়েটা ভালো হলো। একটু পর কে যেন পিছন থেকে আমার কান ধরে টান দিল। পিছন ফিরে দেখি খালাম্মা। তখন আমার হাতে সিগারেটের আগুনটা রাতের আধারে জ্বলজ্বল করছে। এখন বুঝতে পারলাম আঁকি নিচে গিয়ে খালাম্মাকে পাঠিয়ে দিয়েছে। মনে মনে ভাবলাম, ওরে বাটপার, তোর পিছনে আজকে টাকা খরচ করে আমার পকেট ফাঁকা, আর সেই তুই আমাকে এত বড় বিপদে ফেলবি। আসলে শয়তান কখনো শয়তানি ছাড়ে না। আমাকে নিচে নিয়ে গিয়ে ইচ্ছে মতো বকাঝকা করতে লাগলো খালাম্মা। আর বলতে লাগলো, এজন্যই তো ভাবি এত সুন্দর চেহারা, তবে ঠোঁট কালো কেন? আরে না না, আরও নানা রকমের খোঁটা জ্ঞান দিতে লাগলো। আমি দেখি দরজার আড়ালে মুখ লুকিয়ে হাসতেছে। ভাবলাম, আজকের মতো বেঁচে ফিরতে পারলে পরে তোকে দেখে নিব। সেদিনের মতো সার পেলাম। রাতে শুয়ে শুয়ে বুদ্ধি করতে লাগলাম কেমন করে এই অপমানের প্রতিশোধ নিব। তাই ঠিক করলাম, কালকে ওর ফোন নিব কৌশলে। ফোন নিয়ে দেখব ও কার সাথে রিলেশন করে। এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল থাকবে না নিশ্চয়ই। এরপর খালাম্মাকে দেখাবো ও কী সব করে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠেই বদমাস আখির মুখ দেখতে পেয়েছি। আজকের দিনটাই যেন মাটি না হয়ে যায়, এজন্য দোয়া পরে বুকে 3বার ফু দিলাম। কি হলো? দোয়া পরে বুকে ফু দিতেছেন কেন? খারাপ স্বপ্ন দেখেছেন বুঝি? না, ভূত দেখছি। দিনের বেলাতে ভূত? আচ্ছা, তোর ফোনটা দিত, বাসায় ফোন দেব, আমার ফোনের চার্জ শেষ। আখি ফোন দিয়ে আমার পাশেই দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি এখানে বোকার মতো দাঁড়িয়ে না থেকে নিচে যা, আমার সাথে পার্সোনাল কিছু কথা বলবো। ও নিচে চলে গেল। আমি তো মহা খুশি, এতদিন পর ঠিকঠাকভাবে প্রতিশোধটা নিতে পারবো। আমি ওর ফোনে সব কিছু ভালোভাবে চেক করলাম, তবে কিছু না পেলেও ওর ফেসবুক, ইমো আর গ্যালারি এসব ওপেন করে আমি তো রীতিমতো অবাক। এমনকি আমার চোখ কপালে উঠে গেছে। খালাতো বোন আখির ফোনটা নিয়ে ওর বয়ফ্রেন্ড আছে কিনা সেটা দেখতে লাগলাম। কিন্তু আজব ব্যাপার, এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই। ওর গ্যালারি জুড়ে শুধু আমার পিক।
আমার এত পিক যে ওর ফোনের গ্যালারিতে ওর নিজের পিক বের করতে কষ্ট হয়ে যাচ্ছিল। বুঝলাম না আমার এত পিক ও কোথায় পেল, আর সেগুলো ওর কাছেই বা রয়েছে কেন। মেসেঞ্জার ওপেন করলাম, সেখানে দেখি ও শুধু মেয়েদের সাথেই মেসেজ করছে। অনেক ছেলেই মেসেজ দিয়েছে, কিন্তু আখি কারো মেসেজে রিপ্লাই দেয়নি। একটা মেয়েকে কিছু কিছু ছেলে মেসেজ দিবেই স্বাভাবিক। মেয়েদের সাথে করা মেসেজ দেখতে লাগলাম, কারো পার্সোনাল বিষয় বা জিনিস দেখি, ঠিক না। তবে আমি না দেখতে থাকতে পারলাম না। ওর লাবণী নামের এক বেস্ট ফ্রেন্ড আছে, যার সাথে ও সব কিছু শেয়ার করে। লাবণীর আইডি সামনেই ছিল। আইডিতে ঢুকে দেখি 100টা মেসেজ করলে তার মধ্যে আমাকে নিয়ে 90টা মেসেজ। মেসেজগুলো এমন: লাভলি, তুই তো জানিসই ক্লাস 7 থেকে কত ছেলের প্রপোজাল পেয়েছি, কাউকে পাত্তা দেইনি, শুধুমাত্র ফারহানের জন্য। তো জানি, তাই তো তুই আজও সিঙ্গেল। তুই না সত্যি খুব ভালো রে, একজনকেই মন দিয়ে বসে আছস। আমার তো এটা 3 নাম্বার বিয়ে। আচ্ছা দোস্ত, মনের ভাষা বোঝানোর মতো কি কোনো জিনিস আছে? থাকলে বল না। না, তবে এত ভয় কিসের? সাহস করে বলেই ফেল, পরে যা হওয়ার হবে। ভয় লাগছে রে, যদি না করে দেয়? আচ্ছা, এমন কোনো জাদু আছে নাকি রে, যেটাতে ফারহানকে বশ করা যাবে? দূর পাইলি। আচ্ছা তুই বললে আমি ফারহানকে বলে তোর হেল্প করে দিতে পারি। না থাক, ও সিঙ্গেল কি না তাও জানি না, তবে আমি ওকে চাই। ওকে ছাড়া আর কাউকে নিয়ে কিছু ভাবতে পারি না। এত সুন্দর ছেলে প্রেম করে ভাবছিলাম, তবে কাল যখন ও ঘুমাচ্ছিল তখন ওর ফোন চেক করে দিয়েছি, তবে কিছু পাইনি। ও আমার মতোই মেয়েদের একদম পাত্তা দেয় না। নিয়ত করেছি আমাদের বাসা থেকে যাওয়ার আগেই ফারহানকে আমার মনের কথা বলে দিব। সব মেসেজ পরে ভাবলাম কি বদমাইশের বদমাইশ, ও কাল আমার ফোন চেক দিছিল। ভাগ্যিস এক্সজিএফের সব কিছু ডিলিট করে দিয়েছি কিছুদিন আগে। আর এগুলো তো আজকের মেসেজ, আমাকে নিয়ে আরও হাজার হাজার মেসেজ রয়েছে। ইমুতে একই রকম অবস্থা। যা হোক, ভালোই লাগতেছিল। আমিও আখিকে লাইক করি, তবে বলার মতো সাহস হয়নি। এমনিতে যে পাকনা মেয়ে, খালাম্মাকে বলে দিলে আমার অবস্থা কেমন হতো, এগুলো ভেবেই কিছু বলিনি। তবে যা বুঝলাম ও নিজেই আমাকে প্রপোজ করবে, তাই আলগা চাপ নিলাম না। হঠাৎ করে আখি রুমে চলে আসলো। আমি তখন ওর মেসেঞ্জারে ঢুকেই রয়েছি। মেসেঞ্জার চেক করে কি বুঝলেন? কে তোর মেসেঞ্জার চেক দিতে গিয়েছে? এইমাত্র চাপ লেগে মেসেঞ্জার ওপেন হয়ে গেছে। আর কারো পার্সোনাল জিনিস দেখার স্বভাব আমার নেই। মিথ্যা বলবেন না, আমি দরজার আড়ালে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আপনি মেসেজ পড়ছেন আর মুচকি মুচকি হাসি দিচ্ছেন। আপনি কি জানেন আপনার হাসিটা অনেক সুন্দর, আমার দেখা সেরা হাসি। এই রে, ধরা পড়ে গিয়েছি। তবে আখি যেরকমভাবে পাম দেওয়া শুরু করে দিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে যেভাবেই হোক আমাকে আজ কনফিউজড করে রাজি করিয়েই ছাড়বে। তবে আমি এত সহজে পড়বো না, এখন একটু ভাব নেব। দেখেই যখন ফেলেছিস, কি আর করা। যা হোক, বাদ দে। আর হুট করে আমাকে আপনি বলা শুরু করলি যে? বাদ দেব কেন, শুরুই তো করিনি। আর আপনি এখন আমার মনের সব কথা জেনে গেছেন, তাই তুই তুকারি করতে লজ্জা লাগছে। ইস, কি লজ্জা! খুব লজ্জা লাগলে মাথায় ঘুমটা টেনে চলে যায় এখান থেকে। না মানে, আপনার চলাফেরা, কথা বলা, স্মার্ট লুক, চোখ, কান, নাক, ঠোঁট, বডি ফিটনেস, বুকের লোম। দেখ প্লিজ, আর নিচে যাস না, বলে দিলাম। আর তুই আমার বুকের লোম কেমনে দেখতে পেলি? ইয়ে মানে, আপনার ওগুলো জিনিস ভালো লাগছে তাই বললাম। আর আপনি গোসল করে গামছা পরে খালি গায়ে যখন ছাদে যেতেন, তখন আমি আপনার পিছু পিছু যেতাম, তখন বুকের লোম দেখেছিলাম একটুখানি। দিলি তো মান সম্মানে 12টা বাজিয়ে। এখন কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যা তো এখান থেকে। আচ্ছা, আমাকে আপনার পছন্দ হয় না? না তো, তবে এটা তো বললি না আমি তোকে ভালোবাসি কিনা। ও মা, আপনি বুঝে গেছেন তাহলে। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? অবশ্যই না। তাহলে বলতে বললেন যে? বলতে বলেছি বলছোস, আর আমি উত্তর দিয়েছি। মেয়েরা কেন যে এত বোকা হয়! সত্যি আমি বোকা। এই বলে আখি চুপ করে রইল কিছুক্ষণ পর। আচ্ছা, কথার মাঝে কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিয়েন। এই বলে উঠে যেতে লাগলো। অমনি আমি ওর হাত ধরে টেনে আবারও বিছানায় বসালাম। তোকে আমিও খুব ভালোবাসি পাগলি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আপনি করে বলতে পারবি না, তুই করে বলবি। না, এটা পারবো না। আচ্ছা, তুমি করে বলি। না না, তুই করেই বলতে হবে। না, তুমি। চলবে না, তুই করেই বল। বিয়ের পরও তুই করে বলবো নাকি? এখানে বিয়ে কোথা থেকে আসলো?
ঠিক তখনই আখি লজ্জায় আমার বুকে মুখ লুকালো। মেয়েটা সত্যি অনেক ভালো আর লজ্জাবতী, তবে এটা মানতে হবে ও আমার থেকেও বেশি বদমাইশ। বাসাতে বিয়ের ব্যাপারে রাজি করাতে বেশ সময় লাগবে না, অর্ধেক রাজি হয়েই আছে। আর আমরা দুটো বদমাইশ রাজি হবে না আবার? এর আগে কদিন চুটিয়ে প্রেম করিনি, এভাবে শুরু হলো আমাদের প্রেম কাহিনী। সবাই দোয়া করেন আমাদের জন্য, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরও নতুন নতুন গল্প পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।